मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को। दिल्ली के मालिक हम हैं, दिल्ली के मालिक ये लोग नहीं है। नमस्कार। आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं। বন্ধুরা, দিল্লির রাজনৈতিক তথা প্রশাসনিক পরিস্থিতিতে একটা বড় পরিবর্তন হয়ে গেল। দীর্ঘ 27 বছর পর দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন বিজেপির কোন মুখ্যমন্ত্রী। আর এই ঘটনার জন্য দিল্লি তথা ভারতের অন্যান্য রাজ্যের রাজনৈতিক সমীকরণের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি কি কারণে ভারতের সবথেকে বুদ্ধিমান তথা শিক্ষিত মুখ্যমন্ত্রী হিসাবে পরিচিত অরবিন্দ কেজরিওয়াল ধরাশায়ী হলেন? বিজেপি বা কোন জাদু বলে এত বড় ব্যবধানে এই কাজ সম্পন্ন করলো? সবটাই আলোচনা করব এই ভিডিওতে। আসুন একবার সংক্ষেপে দিল্লির বিগত মুখ্যমন্ত্রীদের বিষয়ে জেনে নিই। দিল্লি বিধানসভা গঠিত হয় 7 মার্চ 1952 সালে। প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কংগ্রেস নেতা ব্রহ্মপ্রকাশ এবং তিনি 1952 থেকে 1955 সাল পর্যন্ত এই পদে থাকেন। এরপর 1955 থেকে 1956 দ্বিতীয় মুখ্যমন্ত্রী থাকেন কংগ্রেসের গুরুমুখ নিহাল সিং। কিন্তু 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় এবং বিধানসভা বিলুপ্ত হয়। এরপর 1956 থেকে 1993 দীর্ঘ সময় ধরে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল থাকে। তবে 1991 সালে সংবিধানের 69তম সংশোধনীর মাধ্যমে দিল্লি জাতীয় রাজধানী হিসেবে স্বীকৃতি পায় এবং 1993 সালে পুনরায় দিল্লি বিধানসভা গঠিত হয়। 1993 থেকে 96 দিল্লির মুখ্যমন্ত্রী থাকেন বিজেপি নেতা মদনলাল খুরানা। 1996 থেকে 98 মুখ্যমন্ত্রী থাকেন বিজেপি দলের সাহেব সিং ভার্মা। 1998 সালে মাত্র 52 দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। এরপর 1998 থেকে 2013 টানা 15 বছর মুখ্যমন্ত্রী থাকেন কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। 2013 সাল থেকে 2024 পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী থাকেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আর 2024 থেকে 2025 ভোট পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকেন আপ নেত্রী অতিশী মার্লেনা। এবার আমরা দেখে নেব দেশের অত্যন্ত বুদ্ধিমান এই মুখ্যমন্ত্রীর কেন হার মানতে হলো মোদী নেতৃত্বাধীন বিজেপি দলের কাছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ হিসাবে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। অরবিন্দ কেজরিওয়াল যে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে এসেছিলেন তা অনেকাংশে ধাক্কা খেয়েছে সাধারণ মানুষের কাছে। মানুষ বিশ্বাস করেছিল ভারতবর্ষের রাজনীতিতে যে দুর্নীতি ও কালিমালিপ্ত পার্ট রয়েছে সেই ঘরানা থেকে অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে আসবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ও তার পার্টির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। মদ কেলেঙ্কারিতে ইডি ও সিবিআই তাকে ও তার উপমুখ্যমন্ত্রীকে জেলে ঢোকায়। এছাড়াও তার দলের বিরুদ্ধে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জল সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। সর্বোপরি তার বিলাসবহুল শীষমহল তৈরি মানুষ ভালোভাবে নেয়নি। দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসছে মুসলিম ভোটের বিভাজন। সাধারণত বিভিন্ন বিধানসভা নির্বাচনে দেখা যায় মুসলিম ভোট বিজেপি বিরোধী কোনো একটা দলে কি পড়ে থাকে, কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনে দেখা গেল উল্টো ছবি। কোনো জোট না হওয়ায় মুসলিম ভোট বিভিন্ন বিজেপি বিরোধী দল আপ, কংগ্রেস, বিএসপি, এআইএমআইএম প্রভৃতি দলে ভাগ হয়ে গেছে, আর যা সুবিধা সরাসরি বিজেপি পেয়েছে। এরপর আসি রাম মন্দির নির্মাণ ও কুম্ভ মেলা প্রসঙ্গে। সাম্প্রতিককালে রাম মন্দির নির্মাণ ও মহাকুম্ভ মেলা সংগঠিত করার ক্ষেত্রে বিজেপি যে সদর্থক ভূমিকা পালন করেছে তা হিন্দু ভোটারদের মনে যথেষ্ট আস্থার সঞ্চার করেছে। এই দুই ক্ষেত্রে লাখো লাখো ভক্তের আগমন হয়
এবং সেই সকল ভক্তের মনে বিজেপি যথেষ্ট জায়গা করে নিয়েছে। কেজরিওয়াল সরকারের উপর গড়ে ওঠা অ্যান্টি ইনকামব্যান্সির কারণকেও অনেকে দায়ী করেছেন। 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত কেজরিওয়ালের দল আপ দিল্লিতে শাসন করছে। দীর্ঘ সময় ধরে শাসন করার ফলে মানুষের মনে সরকারের বিরুদ্ধে একটি ইনকামব্যান্সি তৈরি হয়েছে, যা পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করেছে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ এই হারের পিছনে আপ ও কংগ্রেস পার্টির মধ্যে জোট না হওয়াকেও দায়ী করেছেন। কারণ বেশ কিছু আসনে দেখা গেছে আপ ও কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট বিজেপি এর ভোট থেকে বেশি। দুটো পার্টি INDI এর জোটের গুরুত্বপূর্ণ শরিক হওয়া সত্ত্বেও প্রচারের সময় একে অপরের মধ্যে যেভাবে লড়াই করেছে, সেটা সাধারণ মানুষের মধ্যে দুটো পার্টির উপর গড়ে ওঠা বিশ্বাসকে ভঙ্গ করেছে। অনেকে বলেছেন, নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় সরকার সংসদে বাজেট পেশ করে এবং বাজেটে মধ্যবিত্তদের জন্য 12 লাখ পর্যন্ত আয়কর ছাড় ঘোষণা করা হয়। দিল্লির জনসংখ্যার মধ্যে একটা বড় অংশ এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পড়ে, তাই এই ঘোষণায় খুশি হয়ে বিজেপির সপক্ষে মতদান করে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেছেন, নির্বাচনী প্রচারের সময় বিজেপির দেওয়া বেশ কিছু প্রতিশ্রুতি মানুষের মনে বিজেপির প্রতি ভরসা সঞ্চার করেছে। বিজেপির দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে দিল্লিতে আয়ুষ্মান ভারত চালু, দূষণমুক্ত যমুনা উপহার, যুব সমাজের জন্য 50,000 সরকারি চাকরির ব্যবস্থা করা, পুরো দিল্লিতে 10,000 ই-বাস চালু করা, গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা সরকারি অনুদানের ব্যবস্থা করা, মহিলাদের জন্য মাসিক 2,500 টাকার ব্যবস্থা করা। বিজেপির এত বড় ব্যবধানে কেজরিওয়াল সরকারকে ধরাশায়ী করার পিছনে অনেক বিশেষজ্ঞ RSS এর গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরেছেন। শোনা যায়, দেশের বড় বড় নির্বাচনে বিজেপির জেতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে RSS এর। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি আশানুরূপ ফল না করায় এর পরের নির্বাচনে বৈতরণী পার করার দায়িত্ব পড়ে RSS এর উপর। তাই মহারাষ্ট্র ও হরিয়ানা নির্বাচনে বিজেপিকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেয় RSS, আর ফলও মেলে হাতে নাতে। তাই এবার দিল্লি নির্বাচনের দায়িত্ব পড়েছিল RSS এর উপর। কিছুদিন আগেও মনে করা হয়েছিল বিজেপি দিল্লি জেতা থেকে অনেক দূরে রয়েছে, কিন্তু হঠাৎ RSS দায়িত্ব নেওয়ার পরই একদম পাশা উল্টে গেল। দিল্লি নির্বাচনের প্রচারের ছক নিজ হাতে কষে নিয়েছিল সংঘ। 50,000-এর থেকেও বেশি ড্রয়িং রুম মিটিং করে সংঘ, 1.5 লক্ষর মতো সেমিনার করে গোটা দিল্লিতে এবং 13,000 বুথে মাইক্রো ম্যানেজমেন্টের কাজ করে সংঘ। দিল্লি নির্বাচনে বিজেপির সমস্ত ক্যান্ডিডেটের নাম RSS এর ডাইরেক্ট রেকমেন্ডেশনে ঘোষণা করেছে। এমনকি বিজেপির কিছু কিছু মন্ত্রী RSS সদস্যদের নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিলেন, যারা তাদের নির্বাচনী প্রচারের যাবতীয় প্ল্যান করে দিয়েছিলেন। RSS সদস্যরা দিল্লির সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে হিন্দুত্ব ও বিজেপির গুরুত্ব বুঝিয়ে প্রচার করে। সংঘ দিল্লিকে মোট 30টি সংঘ জেলায় বিভাজন করে এবং একটি সংগঠিত ফ্রেমওয়ার্ক তৈরি করে প্রচার চালায়। RSS এর সেবা বিভাগ বস্তিগুলোতে গিয়ে সেবা কাজের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করে। সংঘ স্বয়ংসেবকদের 3 থেকে 4 জনের ছোট ছোট ট্রলিতে বিভাজিত করে এবং ট্রলিগুলির মাধ্যমে দিল্লির বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার কাজ সম্পন্ন করে। তাহলে বোঝা যাচ্ছে, ভারতের যেমন ক্রিকেট ম্যাচ জেতার জন্য বুমরাকে দরকার, ঠিক তেমনি বিজেপির নির্বাচনে জিততে গেলে RSS এর দরকার। তাই বিজেপি সঙ্গের ঘাড়ে চেপে এবারে দিল্লি নির্বাচনে বৈতরণী যে পেরিয়ে গেল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবশেষে আসা যাক, কে হতে চলেছে পরবর্তী দিল্লির মুখ্যমন্ত্রী। গত লোকসভা নির্বাচনে কিছুটা হোঁচট খাওয়ার পর দেশের বিভিন্ন প্রদেশে মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার সাথে চলতে শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসাবে একাধিক নাম বিজেপির অন্তরে ঘোরাফেরা করছে। কিন্তু যেহেতু বিজেপি একটি সংগঠিত দল, তাই কেন্দ্র স্তরে আলোচনার মাধ্যমে ঠিক হবে মুখ্যমন্ত্রীর নাম।
তবে সব থেকে আলোচিত যে নাম উঠে আসছে সেটা হলো প্রবেশ সাহেব সিং বর্মা। তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার পুত্র। প্রবেশ বর্মা 2013 সালে মেহরৌলি বিধানসভা থেকে বিজয়ী হন। 2014 ও 2019 সালে পশ্চিম দিল্লি লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হন। আর এবার 2025 নির্বাচনে নয়াদিল্লি বিধানসভা আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেন। তাই রাজনৈতিক গুরুত্বের দিক থেকে দেখতে গেলে তিনি অনেকটা এগিয়ে রয়েছেন। তবে বিজেপির উচ্চ নেতৃত্ব এবং সর্বোপরি আরএসএস এর শিলমোহর যদি পড়ে, তবে তিনিই হচ্ছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। পরিশেষে বলি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।